জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি রোকসানা তারিন। জুলাই জাদুঘর জনগণের সংগ্রাম আত্মত্যাগকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণের ঐতিহাসিক উদ্যোগ, এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন শেষে তিনি বলেন, এ জাদুঘর ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে। প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক দলের অর্জন নয়, ঐতিহাসিক এই বিজয়ের মহানায়ক জনগণ। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, 24-এর ছাত্র জনতার বিভিন্ন স্মৃতি ও দলিল ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, সংস্কৃতি মন্ত্রী, তথ্য উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাইয়ের বীর শহীদ পরিবারের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। আমরা কারা, কি চাই, আমাদের মনে কি ছিল, এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। দেশ পুনর্গঠনের মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। খুন, গুম, হত্যা, আয়নাঘর সহ মানবতা বিরোধী নানা অপরাধের পরও আওয়ামী লীগের অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। বলেন, আওয়ামী লীগ দেশে ফিরলে প্রতিহত করবে দেশের জনগণ। গণ অভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাইয়ের বীর সন্তানদের স্মরণ ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে কাজ করছে সরকার। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। দেশের মানুষ আওয়ামী লীগ প্রশ্নে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এক। অনুষ্ঠানে যারা জুলাই চেতনার উপর নির্ভর করে রাজনীতি করছে, সেই রাজনীতি করা যাবে না। ৭১-এর চেতনাকে বিক্রি করতে করতে ফ্যাসিবাদী শেখ হাসিনা দিল্লি যেয়ে বসে আছে। আমি অনেকবার বক্তব্য দিয়েছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। একটা স্বৈরাচারের কবল থেকে মুক্তির পরে আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার, তাহলে জুলাই আমাদের কারোই থাকবে না। বাংলাদেশের এই সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে সেই সব পরিবারের রক্ষণাবেক্ষণ করা। ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন, আমরা অপেক্ষা করে আছি। আসেন, দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। ২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন ৮২ বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকে বিভিন্ন জেলার জুলাই স্মৃতিস্তম্ভে ভিড় করেন মানুষ। ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রামের রেল স্টেশন এলাকার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। পরে আলোচনা সভায় জুলাই জাতীয় সনদের আলোকে সংস্কার বাস্তবায়নে সরকার কাজ করছে বলে আশ্বাস দেন পার্বত্য ও ভূমি বিষয়ক প্রতিমন্ত্রী। এদিকে নগরীর বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের সমাবেশ এবং এনসিপির গণভোজ অনুষ্ঠিত হয়। বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রসার মন্ত্রী শহীদদের মর্যাদা রক্ষায় গণতান্ত্রিক সংস্কৃতি ও সংসদীয় রাজনীতিকে আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেন। সিলেট, রাজশাহী, বগুড়া, খুলনা, কুমিল্লা ও পঞ্চগড়েও ছিল আলোচনা সভা, শোভাযাত্রা, সংবর্ধনা এবং পুষ্পস্তবক অর্পণের আয়োজন। বিভিন্ন অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের শহীদ আত্মত্যাগ স্মরণ করেন এবং নতুন বাংলাদেশ গঠনে তাদের আদর্শ অনুসরণের আহ্বান জানান। এছাড়া নওগাঁ, নাটোর সহ দেশের বিভিন্ন জেলায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং
এই দেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর করা। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গোটা বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়েছে। ফ্যাসিবাদ বনাম গণতন্ত্র, পরাজিত হয়েছে ফ্যাসিবাদ, বিজয়ী হয়েছে গণতান্ত্রিক মানুষ। শহীদদের যে আত্মার মাগফিরাত কামনা করে তাদের যে প্রত্যাশা তা সুস্পষ্ট আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। জুলাই গণ অভ্যুত্থান বদলে দিয়েছিল দেশের রাজনৈতিক বাস্তবতা। সেই ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তিতে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানী জুড়ে আয়োজন পালিত হয়েছে নানা কর্মসূচি। বুধবার ভোরে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান বলেন, জুলাই গণ অভ্যুত্থান রাষ্ট্র পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার। এ সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে। জানান, শেখ হাসিনার বক্তব্য দেওয়ার চেষ্টা দেশকে অস্থিতিশীল তৈরির দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ। আজকের দিনে আমরা জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিবাদকে উৎপাটন করে ছাত্র জনতা, রাজনৈতিক দলের সারা জাতির অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি। আমরা গণতন্ত্র উত্তরণে আসতে পেরেছি। যারা পতিত ফ্যাসিবাদ, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করে হয়তো ফেরার চেষ্টা করতে পারে। কিন্তু এতটুকু আপনাদের মাধ্যমে বলতে চাই যে অবশ্যই আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাল্লাহ। শেখ হাসিনার কখনো দেশপ্রেম ছিল না। ভারত যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয় তবে অন্য দেশের দাগী আসামি কি করে তাদের দেশে আয়োজিত অনুষ্ঠানে অডিও বক্তব্য দিতে পারেন, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গ্যালারিস্ট হামিদুজ্জামান ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেছিলেন, আমি এমন কিছু দিয়েছি ভারতকে, ভারত চিরদিন মনে রাখবে। সেই চিরদিন ভারত মনে রাখছে এবং রাখছে বলেই আজকে শেখ হাসিনার মতো পলাতক এবং এই বাংলাদেশের শিশু, কিশোর, ছাত্র, শ্রমিকের রক্ত পিপাসু একজন ভয়ঙ্কর জল্লাদকে সেইখানে কথা বলার সুযোগ দিচ্ছে। এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিরোধিতায় দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে। এছাড়া ২৪-এর গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, ৫ই আগস্ট ছিল তাদের জীবনের সেরা সময়। এ সময় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আর যেন কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে, গণতান্ত্রিক যাত্রা যেন স্থিতিশীল থাকে। বিকেলে জুলাই গণ অভ্যুত্থান দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো আমরা কেউই ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই না। এইবার সময় এসেছে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার। আমাদের এই ঐক্য সুদৃঢ় হবে যদি সত্যিকার অর্থে আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ যে লড়াই করেছে সেই বাংলাদেশকে আমরা তৈরি করতে পারি, যেটা রূপকার, যেটা রচিত হয়েছে জুলাই সনদে, গণভোটের গণরায়ে, যেটা জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, এবং ফ্যাসিবাদের বিচার। সকলের প্রত্যাশার জায়গা একটাই, যে আর যেন ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে না আসে, গণতান্ত্রিক কাঠামো যেন স্থিতিশীল হয় এবং মজবুত ভিত্তি পায়। কিন্তু দুঃখের সাথে স্বীকার করতেই হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচনে গঠিত সংসদ এখনো জাতিকে সেই আশার আলো দেখাতে সক্ষম হয়নি।
ফ্যাসিবাদ বিরোধী ঐক্য রক্ষা করতে হলে জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, ক্ষমতায় গিয়ে বিএনপি তার অতীত ভুলে গেছে। গণভোটের মাধ্যমে গণরায় বাস্তবায়ন না করলে পরিণতি পতিত আওয়ামী লীগের মতো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত গণজামায়াতে এসব মন্তব্য করেন। এ সময় ছাত্রদল ও শিবিরের মধ্যকার সংঘর্ষ প্রসঙ্গে বক্তারা বলেন, ক্যাম্পাসে টেন্ডার বাণিজ্যের জন্য দখল সন্ত্রাস চালাচ্ছে ছাত্রদল। পতিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পথ অনুসরণ করছে বলেও অভিযোগ করেন তারা। ছাত্রদল কর্তৃক সন্ত্রাসীদের হামলার শহীদের রক্তে গড়া ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যে কোনো মূল্যে আমরা অটুটে রাখব। মাননীয় প্রধানমন্ত্রী, যদি জাতীয় ঐক্য ফ্যাসিবাদ বিরোধী ঐক্য রক্ষা করতে হয়, তাহলে জুলাই সনদ গণভোটের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। জুলাইকে হারিয়ে দেওয়ার জন্য কালচারাল ফ্যাসিস্ট চক্র প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বলেন, বিপ্লবের আকাঙ্ক্ষাকে ছড়িয়ে দিতে শহীদদের কথা জারি রাখতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ পারফর্মিং আর্ট জুলাইয়ের পথ প্রান্তর পরিবেশনার আয়োজন করে ডাকসু। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাদিক কায়েম। বলেন, জুলাই বিপ্লবের পর বিভিন্ন ক্যাম্পাসে সহিংসতা খুবই অপ্রত্যাশিত। যারা সন্ত্রাস কায়েম করতে চায় তাদের এখনই নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অন্যথায় জুলাইয়ে ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল তার চেয়ে ভয়ঙ্কর পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পরে পারফর্ম আর্টে অংশগ্রহণকারীদের নিয়ে র্যালির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। জুলাইকে হারিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অপপ্রয়াস ইতিমধ্যে শুরু হয়েছে। কালচারাল ফ্যাসিস্ট চক্র তারা প্রতিনিয়ত জুলাইকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। এই বিপ্লবকে আমরা দীর্ঘস্থায়ী করতে চাই। বিপ্লবের যে আকাঙ্ক্ষা স্পিরিট সেটা যদি আমরা ছড়িয়ে দিতে চাই, তাহলে আমাদেরকে কালচারালি জুলাইয়ের শহীদদের কথাগুলো আমাদের বারবার বলতে হবে, ডকুমেন্টেড করতে হবে। আমরা এখানে ছাত্র রাজনীতির মধ্যে সহিংসতা চাই না, কিন্তু এটা খুবই অপ্রত্যাশিত। এখন চারদিকে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। বাংলাদেশ একটা সময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল। জুলাই যোদ্ধাদের হাত ধরে সেটি পুনরুদ্ধার হয়েছে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এমন মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের স্মৃতি তুলে ধরে বলেন, জুলাইয়ে তরুণ এবং দুরন্ত ছেলেমেয়েরা প্রবল এক দানবের হাত থেকে দেশকে রক্ষা করেছে। মন্ত্রিত্ব পাওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়া ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য এসিড টেস্ট বলেও মন্তব্য করেন তিনি। আমাদের এই ছেলে মেয়েগুলো, দুরন্ত ছেলে মেয়েগুলো প্রবল একটা লড়াইয়ে একটা ভয়াবহ দানবের হাত থেকে দেশটাকে ছিনিয়ে এনে আমাদের হাতে দিয়েছে। এই দেশটাকে যেন আমরা আমাদের মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, আমাদের কাজ দিয়ে, আমাদের ডেডিকেশন দিয়ে, আমাদের মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে যেন এই দেশটাকে আগলে রাখতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি। দুর্নীতিমুক্ত ও সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার বিকেলে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি আরও জানান, অভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সহায়তায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। দেশকে আবারও বিদেশি এজেন্ট দ্বারা অস্থির করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে এ সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এই স্বৈরাচার দেশ থেকে বিদায় হয়েছে, কিন্তু আপনারা শিক্ষিত সমাজ, এখনও কিন্তু স্বৈরাচারের দূষররা দেশে রয়েছে। নানাভাবে দেশটাকে আবার অস্থির করার জন্য ষড়যন্ত্র করতেছে।
আপনাদের সবার নাক চোখ খোলা রাখতে হবে। এদেরকে প্রতিহত করতে হবে। আমাদের শপথ করতে হবে আমরা সকল ষড়যন্ত্রকে সামনের দিনে আমরা প্রতিহত করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখব। জাতি ঐক্যবদ্ধ ছিল বলেই ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন, এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ-এর মহাসচিব আব্দুল কাদের গনি চৌধুরী। সকালে প্রেস ক্লাবের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির র্যালি শেষে এমন মন্তব্য করেন তিনি। আরও বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদের উপর নির্মমভাবে হামলা চালিয়েছেন শেখ হাসিনা, যার কোনো মনুষ্যত্ব ছিল না। হেলিকপ্টার থেকেও ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনার বিচার না হলে জুলাইয়ের শত শত শহীদদের রক্ত বৃথা যাবে। এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ-এর সভাপতি শহীদুল ইসলাম। আমরা বলেছিলাম দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। আমরা প্রথমে আহ্বান জানিয়েছিলাম তাকে খুন বন্ধ করার জন্য, উনি করেননি, খুনের মাত্রা বাড়িয়ে দিলেন। উনি হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে হত্যা করলেন। আমরা দেখলাম হসপিটালে চিকিৎসাধীন, উনি পঙ্গু হাসপাতালে সুরত হাসপাতালে গিয়ে বললেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, কাউকে ট্রিটমেন্টও দিবেন না, রিলিজও দিবেন না। কত বড় ভয়ঙ্কর শাসক হলে এই ধরনের কথা বলতে পারে? বিগত 16 বছরের স্বৈরাচারী শাসনামলে 4000-এরও বেশি মানুষকে ক্রস ফায়ারের নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। একই সময়ে বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত 60 লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দেয়া হয়েছিল বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমিতে আবৃত্তি উৎসবে তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ আমলে গুমের শিকার হওয়া 700-এর বেশি মানুষের স্বজনেরা আজও ফিরে আসার প্রতীক্ষায় আছেন। শিল্প সংস্কৃতি জগতে আবৃত্তির কোনো প্রাতিষ্ঠানিক মূল্যায়ন বা স্বীকৃতি ছিল না জানিয়ে আইনমন্ত্রী বলেন, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে শিল্প সংস্কৃতির অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 60 লক্ষের বেশি মানুষ যারা বিএনপি করার অপরাধে মিথ্যা গায়েবী মামলার আসামি হয়েছিলেন, যে তালিকায় যেদিন ঘটনা ঘটেছে তার থেকে 20 বছর আগে মৃত ব্যক্তিও আছে। যে ব্যক্তি হজ করতে গেছেন, হজরত অবস্থায় আছেন, সেই দিন দেখা গেছে তাকে এখানে বোমাবাজি করেছেন বলে অভিযোগ করা হয়েছে। যথাযোগ্য মর্যাদা আর নানা আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করেছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস। বুধবার দিনের শুরুতে মিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদ। অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন মিশনের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতায় কর্মরত সোনালী ব্যাংক ও বিমান বাংলাদেশের কর্মকর্তারা। দূতাবাসে বাংলাদেশের গ্যালারিতে অনুষ্ঠিত হয় আলোচনা ও স্মরণ সভা। পরে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ ও সংকট নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য দায়ী আওয়ামী লীগ সরকারের ব্যর্থ শাসন দায়ী বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও দায়বদ্ধতা থাকলে দেশ পরিবর্তন করা সম্ভব। তারুণ্য এই দেশের সবচেয়ে বড় শক্তি মন্তব্য করে তিনি আরও বলেন, এই শক্তিকে যাতে কেউ বিনাশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে 2 দিন পরে পরে 2-4 ঘন্টা লোডশেডিং হয়, আপনারাও উত্তপ্ত হন, আমরাও উত্তপ্ত হই যে দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই অবস্থার সৃষ্টি হয়েছে 17 বছরের জবাবদিহিহীন শাসনের ফলে। বরিশাল বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে আহত হয়েছে অন্তত 15 জন। সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাখা জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে বহিরাগত প্রবেশের অভিযোগ তুলে কর্মসূচিতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে
মধ্যে সংঘর্ষ হয়। এতে আনুমানিক 8 থেকে 10 জন আহত হন। অন্যদিকে নারায়ণগঞ্জের চাষারার ও দুপুরে সরকারি তোলারাম কলেজে জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্র শিবিরের নেতাকর্মীদের বক্তব্য দিতে না দেয়ায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজধানীর সরকারি তিতুমির কলেজে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে জাতীয় ছাত্র শক্তির 2 নেতার উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার বেলা 11:15টার দিকে কলেজ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। হামলায় জাতীয় ছাত্র শক্তি তিতুমির কলেজ সংসদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আল নোমান নীরব সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। জাতীয় ছাত্র শক্তির দাবি, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির তিতুমির কলেজ সংসদের নেতারা উপস্থিত হলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালান। এরপর ছাত্র শক্তির নেতাকর্মীদের মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকালের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর বুধবার সকাল থেকে থমথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শিক্ষার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রেখে প্রধান ফটকে কড়াকড়ি আরোপ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর জানিয়েছে, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা। এদিকে আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক সংঘর্ষের ঘটনার জেরে বকশী বাজার এলাকাতেও জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা। সকাল থেকেই শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিলেও হলে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ করেন অনেকে। লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জানান, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বকশীবাজার এবং সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকাল থেকে আমাদের সতর্ক উপস্থিতি রয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে এবং কেউ যদি ইচ্ছাকৃতভাবে অথবা পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করে তবে সেটা আমরা আইনানুগভাবে মোকাবিলা করব। এখন চারদিকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বুধবার সকাল 8টা পর্যন্ত গেল 24 ঘন্টায় সারা দেশে হামে 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও রোগীটির উপসর্গে মৃত্যু দাঁড়িয়েছে 854 জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 124 জন এবং উপসর্গ দেখা দিয়েছে 959 জনের শরীরে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন 841 জন, আর ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন 818 জন। গত 15 মার্চ থেকে এখনও পর্যন্ত নিশ্চিত হামের আক্রান্ত হয়েছেন 16,655 জন, আর রোগীটির উপসর্গ দেখা দিয়েছে 1,32,905 জনের শরীরে। এই সময় হাসপাতালে ভর্তি 1,11,000-এর বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ সন্ধ্যা থেকে মহেশখালী এলএনজি টার্মিনাল হতে 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের এমডি প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। আগামী 2-1 দিনের মধ্যে সরবরাহ পুরোপুরি চালুর কথাও জানান তিনি। সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবসে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমরা এখন দিতে পারতেছি প্রায় 200+ এরকম আমরা এখন সরবরাহ করছি। আমরা নর্মালি আমরা 260 বা 270 এরকম 260-এর মধ্যে আমাদের নর্মালি থাকে, আর এখন আমরা হয়তো 200-এর কাছাকাছি আমরা দিচ্ছি আর কি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। এর আগে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে বগুড়া সদর থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি সিলেটে এনসিপির পথসভা ঘিরে দেয়া একটি ফেসবুক পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে তিনি পোস্টটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন। বাংলাদেশ কার্গো ভেসেল অনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব নেন কমিটির সভাপতি সহ বিভিন্ন পদে নির্বাচিতরা। এ সময় সংসদের সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত কমিটির সভাপতি গাজী বেলায়েত হোসেন মিঠু। একই সঙ্গে নতুন করে নির্বাচিত করার অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দেশের অর্থনীতি গতিশীল রাখা এবং মালামাল পরিবহনে এ খাতের অবদান তুলে ধরেন বক্তারা। এখন চারদিকে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহর দুবাইয়ের জেবেল আলী শিল্পাঞ্চলে 20 মিনিটের ব্যবধানে 7টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের মেহের সংবাদ সংস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে ঘন ধোঁয়ার কুণ্ডলিতে ঢেকে গেছে ওই এলাকা। তবে ঘটনাটির ভিডিও ধারণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। এদিকে ইরাকের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। অবশ্য বিস্ফোরণের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি আরব আমিরাত। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশেপাশের অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 17 জন নিহত এবং অন্তত 45 জন গুরুতর আহত হয়েছেন। দেশটির রাজধানী অঞ্চলের আবাসিক ভবন, একটি রেলওয়ে স্টেশন ও গুদাম ঘরে বুধবারে এসব রুশ হামলাকে বছরের সবচেয়ে প্রাণঘাতী আগ্রাসন বলেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। তাদের দাবি, এদিন 24 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 4টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। হামলায় তীব্র নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, মিত্রদের কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেলে বহু প্রাণ বাঁচানো যেত। এর আগে ই-কমার্স জায়ান্ট ওয়াইল্ড বেরিজের একটি গুদাম, একাধিক তেল শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্রসহ রাশিয়ার বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে ভয়াবহ হামলা চালায় ইউক্রেন। এতে অন্তত 5 জন নিহত ও 10 জন আহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চল। বন্যা ও ভূমিধসে আসামে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 87 আর কেরালায় 20 জনে। দীর্ঘস্থায়ী বন্যা থেকে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি আসাম। বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে গেল 2 দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে বিপর্যস্ত কেরালা রাজ্য। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনায় সিকিম, মেঘালয় ও অরুণাচলে জারি হয়েছে রেড অ্যালার্ট। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে হলুদ সতর্কবার্তা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। এদিকে শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। ভারতের দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে হামলার ছক কষেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI সমর্থিত একটি দল। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পাঞ্জাব প্রদেশের ডিজি গৌরব যাদব। তার দাবি, ISI সমর্থিত 2 আন্তঃসীমান্ত জঙ্গি মডিউল ভেঙে দিয়েছে পাঞ্জাব পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে 9 জনকে। তাদের কাছ থেকে 3টি অবৈধ আগ্নেয়াস্ত্র, 4টি পেট্রোল বোমা ও 9টি রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে আটকদের একজন ISI এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছিল। তারা ককরোচ জনতা পার্টির আন্দোলনে ঢুকে নাশকতার পরিকল্পনা নিয়েছিল। কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বলে দাবি পুলিশের। उसमें 9 आरोपी जो हैं गिरफ्तार किए गए हैं, 4 पेट्रोल बम्स, 3
জাপানের সাম্প্রতিক টমাহক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিপরীতে নতুন সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। এ বিষয়ে এক বিবৃতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। বুধবার খবরটি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। এ সময় কিম ইয়ো জং বলেন, জাপানের এ ধরনের কার্যক্রম উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, আর তা মোকাবেলায় যে কোনো সামরিক পদক্ষেপ নিবে পিংইয়ং। তিনি আরও বলেন, জাপান তার প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসেছে, বরং নিজেদের সশস্ত্র বাহিনীকে পূর্ব প্রস্তুতিমূলক হামলা ও বিদেশি সামরিক অভিযান চালাতে সক্ষম একটি শক্তিতে পরিণত করছে। আর এই টোকিওর এই ধরনের বিপজ্জনক সামরিক পদক্ষেপের পেছনে যুক্তরাষ্ট্র রয়েছে বলেও অভিযোগ করেন কিম ইয়ো জং। ব্রাজিলের সাও পাওলো শহরে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গোটা কারখানা। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের লেলিহার শিখা ও প্রকাণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারপাশে। এরপরই কারখানার আশপাশের ঘর বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে 150 জনের বেশি বাসিন্দাকে। ঘটনাস্থলে দমকল বাহিনীর 30টির গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারখানার বিভিন্ন অংশ থেকে বের হচ্ছে ধোঁয়া ও স্ফুলিঙ্গ। Uma cidade na Grande São Paulo, como eu falava para vocês, é uma cidade que tem uma densidade populacional alta, tem muitas comunidades. এবারে খেলার খবর। PSL বিগ ব্যাশ মাতানোর পর এবার দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ SA20-তে দল পেয়েছেন রিশাদ হোসেন। তাকে সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েছে সানরাইজ ইস্টার্ন কেপ। সানরাইজ ইস্টার্ন কেপের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো। দলটি রিশাদের পাশাপাশি অজি তারকা মিচেল মার্শকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। এর আগে বাংলাদেশের কেউ আফ্রিকান লিগটিতে খেলেননি। সর্বশেষ মৌসুমে তাইজুল ইসলাম দল পেলেও তার খেলা হয়নি। ফলে প্রথম বাংলাদেশি হিসেবে এই টুর্নামেন্টে খেলার দ্বার প্রান্তে রিশাদ। SA20 পরবর্তী আসর শুরু হবে আগামী 9 জানুয়ারি থেকে। তা চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। একই সময়ে আয়োজিত হতে পারে BPLও। আফ্রিকান টুর্নামেন্টে খেললে এবারও রিশাদকে ছাড়াই অনুষ্ঠিত হবে BPL। সর্বশেষ BPL-এ না খেলে বিগ ব্যাশে খেলেছিলেন তিনি। সেপ্টেম্বর মাসে অন্তত 2টি ম্যাচ খেলতে জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সহসভাপতি ফাহাদ করিম জানান, মঙ্গোলিয়া এরই মাঝে ঢাকায় এসে খেলতে রাজি হয়েছে। পক্ষান্তরে কিরগিজস্তান থেকে আমন্ত্রণ আছে বাংলাদেশ দলের জন্য। এই দুয়ের মধ্যেই আপাতত সমন্বয়ের চেষ্টা করছে বাফুফের সভাপতি। কিরগিজস্তান থেকে আমরা একটা ইনভিটেশন পেয়েছি, যেখানে কিরগিজস্তান তো আছেই অ্যাজ এ হোস্ট, তাদের সাথে ওখানে লেবাননও আছে, এবং তারা আমাদেরকে ইনভাইট করেছে এবং তারা চাচ্ছে আরও একটি দেশ অ্যারেঞ্জ করার জন্য, মানে ওরাও একটা চার্জাতি করতে চাচ্ছে। সো এই মুহূর্তে প্রেসিডেন্ট লেভেলে কথাবার্তা চলছে যে কিরগিজস্তানকে আমরা বলছি যে আপনারা কি আসবেন নাকি আমাদের এখানে। ইন দ্যাট কেস আমরা এখানে 3 কিংবা 4 জাতি করতে পারি, যেহেতু মঙ্গোলিয়া অলরেডি রাজি হয়ে আছে আসার জন্য। আর আরেকটা অপশন ওনারা আমাদেরকে বলছে যে আপনারা ওখানে করার দরকার নেই, আপনারা এখানে চলে আসেন। লেস্টার সিটি ছেড়ে আজারবাইজানে ক্লাব সাবাহ FK-তে নাম লিখিয়েছেন হামজা চৌধুরী। আজারবাইজানের গণমাধ্যম দলবদলের খবর নিশ্চিত করেছে। আজারবাইজানের গণমাধ্যম আকসার নিজস্ব সূত্রে বাংলাদেশি তারকা হামজার এই দলবদলের খবর জানিয়েছে। দুই দলের মাঝে কয়েক দফা আলোচনা শেষে হামজা রাজি হয়েছেন এই ক্লাবের হয়ে খেলতে। যদিও লেস্টার সিটি ক্লাব অফিসিয়াল বা ইংলিশ কোনো গণমাধ্যম এই বিষয়ে নিশ্চিত করতে পারেনি। বিশ্ব ফুটবলে ব্যাপক সমালোচনার মুখে আজ জরুরি বৈঠক ডেকেছেন ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কোর রাবাতে বৈঠকে বসবেন ফিফার শীর্ষ কর্মকর্তারা। বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাণিজ্যিকভাবে বিক্রয়ের জন্য FFE নামের এক নতুন পরিকল্পনা করার পর থেকেই সমালোচনার মাঝে আছেন ফিফা সভাপতি ইনফান্তিনো। ফিফার গ্লোবাল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার এবং 2 সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্টর্ম ও প্রিন্স আলী সরাসরি সমালোচনা করেন ইনফান্তিনোর। একাধিক মহাদেশীয় সংস্থা অনাস্থা জানায় ফিফা প্রধানকে নিয়ে। এমন অবস্থায় মরক্কোর রাবাতে বুধবার ফিফার বৈঠক ডেকেছেন ইনফান্তিনো। জরুরি এই বৈঠকে ইনফান্তিনো নিজের সিদ্ধান্ত এবং সংকট নিয়ে আলোচনা করতে চান বলে উল্লেখ করেছে বৈশ্বিক গণমাধ্যমগুলো। আগামী বছরের নির্বাচনের আগে নিজের নড়বড়ে অবস্থান ঠিক করতেই ফিফার সভাপতির এমন তোড়জোড় বলেও ধারণা করা হচ্ছে।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।